আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, আমরা গতকালকে হচ্ছে যে রাদারফোর্ড শেষ করলাম, আজকে হচ্ছে আমরা ইনশাল্লাহ বোরটা শেষ করব। আচ্ছা দেখো, বোরের মডেল, তো বোরের মডেলটা জানার জন্য আমাদের কি জানবে, এই রাদারফোর্ডে কিছু সীমাবদ্ধতা ছিল, মনে আছে ওই দিন রাদারফোর্ড কিছু জিনিস করতে পারেনি, ঠিক আছে? করতে পারেনি বলতে সে হচ্ছে কি বলছিল, এই যে তার হচ্ছে যে কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিতে পারেনি। তারপর হচ্ছে যে কি, তার চার্জ যুক্তির সাথে চার্জহীনের সাথে একটা তুলনা করলো, যেটা হয়নি। আর একটা কী ছিল, চারদিকে পরিবহন করে তা দেখানো হয়, মানে একের অধিক ইলেকট্রন কীভাবে পরিবহন করবে তা দেখানো হয়নি। তো এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য, আচ্ছা এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বিজ্ঞানী নিলস বোর 1913 সালে, তাহলে রাদারফোর্ড ছিল 1911 সালে আর নিলস বোর হচ্ছে 1913 সালে। বিজ্ঞানী নিলস বোর তার একটা পরমাণু মডেল দেয়, সেটার নাম হচ্ছে কি বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল, ঠিক আছে? আচ্ছা, বোরের পরমাণু মডেলের তার মানে মেইন জিনিসটা কি, আমরা একটু শুনবো মেইন জিনিসটা কি, এটা মুখস্থ পড়া, আমরা একটু শুনলে জিনিসগুলো মনে থাকবে। আমার কাছ থেকে যদি শুনো, জিনিসগুলো একটু মনে থাকবে তোমাদের। সে হচ্ছে যে সে আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা দিয়েছিল, ওই মিলাই পড়বা যে রাদারফোর্ডের যে সমস্যাগুলো ছিল তা সেগুলোকে মিলাই পড়লে আমাদের এটা মুখস্থ করা সহজ হবে। কী জিনিস দেখো, তিনি বলছে যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে এগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেভাবে ইচ্ছা, কেউ এখান দিয়ে ঘুরতেছে, কেউ এখান দিয়ে ঘুরতেছে, কেউ এমনি ঘুরতেছে, কেউ এভাবে ঘুরতেছে, কেউ এভাবে ঘুরতেছে, কেউ এভাবে, এটা কখনো সম্ভব না। তিনি বলছেন যে পরমাণুকে কেন্দ্র করে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো ঘোরা কখনো সম্ভব না, তার জন্য নির্দিষ্ট জায়গা ফিক্স করা আছে, ঠিক আছে? নির্দিষ্ট জায়গা ফিক্স করা আছে, এই জায়গাটার নাম তিনি দিয়েছেন হচ্ছে কক্ষপথ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কি নাম দিল, সেগুলো হচ্ছে কক্ষপথ নাম দিল। কক্ষপথ মানে ইলেকট্রনগুলো চলাফেরা করার জন্য তার নির্দিষ্ট একটা জায়গা আছে, তারা হচ্ছে ইচ্ছে মতো ঘুরেফেরা করতে পারে না, এটাকে বলা হয় কক্ষপথ, ঠিক আছে? যেই নির্দিষ্ট করে জায়গা দেওয়া আছে এটাকে বলা হয় কক্ষপথ, ঠিক আছে? এই কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি, কক্ষপথকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। এখন এখানে আরও কিছু বলা আছে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন, এটা মনে করেন একটা নিউক্লিয়াস, এদিকে চারদিকে হচ্ছে ইলেকট্রন ঘুরেফেরা করছে, এইগুলো হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরার সময় তিনি বলছেন কোনো শক্তি শোষণ করে না, কোনো শক্তি বিকিরণ করে না। দেখো কি বলছে, ইলেকট্রন যখন ঘুরে, নর্মালি যখন ইলেকট্রনগুলো ঘুরে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, অন্য কোনো অবস্থা হতে পারে, ওইটা আমরা পরে দেখব। যে ইলেকট্রন যখন নর্মালি কক্ষপথে অবস্থান করে তখন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি হচ্ছে বিকিরণও করতে পারে না। আচ্ছা, তিনি যে কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এন, ঠিক আছে? এখন দেখো, কক্ষপথ যদি 1 নম্বর কক্ষপথ হয়, অর্থাৎ এন এর মান যদি 1 হয়, তখন তিনি তার নাম দিয়েছে কে কক্ষপথ, কে শেল। তার কক্ষপথের একটা ইংলিশ শব্দ পাইলাম কি, শেল। আর একটা ইংলিশ হচ্ছে কি, অরবিট। অনেকে একটু গুলিয়ে ফেলে এখানে অরবিট আর অরবিটাল, ঠিক আছে? অরবিটাল ভিন্ন জিনিস, আমরা অরবিটাল আগামী ক্লাসে পড়বো। এটা হচ্ছে অরবিট, ঠিক আছে? যখন এন এর মান 1 মানে 1 নম্বর কক্ষপথ, তাহলে আমি একটা যে 1 নম্বর কক্ষপথ লিখি, এই যেটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ দিলাম, এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, 1 নম্বর কক্ষপথ দিলাম, তাহলে এন এর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে কে শেল, এটার নাম হবে কে। যখন এন এর মান 2, হ্যাঁ, প্রধান শক্তি স্তর, একজন বলছে হ্যাঁ ঠিক আছে, প্রধান শক্তি স্তর, কক্ষপথ, অরবিট অনেক নামে ডাকা হয়, শেল নামে ডাকা হয়, ঠিক আছে? এন এর মান যখন 2 তখন এটাকে এল শেল বলে। এন এর মান যখন 3 তখন তাকে বলবো এম শেল। আর এন এর মান যখন 4 তখন তাকে বলবো এন শেল। তাহলে আমরা দেখি, এই যে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রথমটা হচ্ছে কে, এই যে এন এর মান কে মানে প্রথম কক্ষপথ, এই জন্য এটা কে শেল। দ্বিতীয়টা হচ্ছে কি, এল। তৃতীয়টা হচ্ছে এম, আর চতুর্থটা হচ্ছে এন।
এখন এটা জেনে আমার কি হবে, জেনে হবে যে তোমার প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্ন বলে দিবে যে এমন একটি ইলেকট্রন এল শেলে রয়েছে বা এল কক্ষপথে রয়েছে, ঠিক আছে, বলবে যে এল কক্ষপথে রয়েছে, তখন তুমি এন এর মান ধরে নিবা 2, যখন বলে এম কক্ষপথে রয়েছে তখন এন এর মান ধরে নিবা 3। এই জন্য আমার এটা জানতে হবে, এটা কক্ষপথগুলোর নাম দিচ্ছে, তোমার আমার যেরকম নাম আছে কক্ষপথগুলো একটা নাম দিয়েছে, এতটুকু। তাহলে এখন তিনি বলছে যে তিনি আরও কিছু কথা বলছে, এটা হচ্ছে 1 নম্বর কথা, ঠিক আছে। 1 নম্বর কথাটা দেখি, দেখো সে আকাশ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে যে কি একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে, দেখো কি বলছে, দেখো পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে। তো এখানে তোমরা কি দাগাবা, বৃত্তাকার কক্ষপথটা। আমার কথা কি সবাই বুঝতে পারছো? দেখো তো কথা কি বাঁচতেছে? জি ভাই জি। কথা বাঁচতেছে না? কত বাজার কথা না, একটা ভালোই আছে। আচ্ছা কোথাও যদি সমস্যা হয় আমাকে, হ্যাঁ বলো। আচ্ছা কোথাও সমস্যা হইলে আমাকে জানাবা, ঠিক আছে। তাহলে দেখো পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে, কথা ঠিক আছে ভাই, আচ্ছা কথা ঠিক আছে, তারা হচ্ছে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাদের নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলা কক্ষপথ আছে, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। তোমরা দাগাবা এখানে হচ্ছে কি বৃত্তাকার কথাটাতে, এই বৃত্তাকার কথাটাতে হচ্ছে সমস্যা আছে, ঠিক আছে। 1 নম্বর সমস্যা এখানেই, আমরা এটা পড়লে এটা সমস্যাগুলো পেয়ে যাব। তাহলে বৃত্তাকার কক্ষপথে ঘুরে এইগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে যে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর। দাগ দাও, অনুমোদিত কক্ষপথ বলা হয় বা প্রধান শক্তিস্তর বলা হয়, অথবা কক্ষপথ বা শেল বলা হয়, অথবা অরবিট বলা হয়, ঠিক আছে। অনেক কিছু, অনেকগুলো নামে ডাকা হয়। আচ্ছা তো এখানের মধ্যে আমি এটাকে একটু হাইলাইট করি যে এটা এখানে 1 দিয়ে রাখলাম, এখানে 1 নম্বর সমস্যা। আচ্ছা দেখো তারপর কি বলছে, বলছে যে স্থির কক্ষপথগুলোতে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, শক্তি শোষণও করে না বিকিরণও করে না। কখন? যখন এটা নর্মালি ঘুরতে থাকে, মানে নর্মাল পথে। নর্মালি, অ্যাবনর্মাল হলে তখন শোষণ বিকিরণ করবে, ঠিক আছে, কিন্তু নর্মালি শোষণ বা বিকিরণ করতে পারে না। আচ্ছা তারপর বলছে দেখো এন দ্বারা প্রকাশ করে, যেটা আমরা বললাম এন এর মান 1 হইলে কে, 2 হইলে এল, 3 হইলে এম। তাহলে আমরা যা যা বলছি এগুলোই আছে এখানে, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝতে পারছো, এখানে না বোঝার কিছু নাই। তারপর এবার আসো দ্বিতীয়টা, তোমাদের ফাইন বে যখন তোমাদের ফিজিক্স পড়াবে তখন একটা টপিক পড়াই দিবে যে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমি একটু করি, আমার তো এতটুকু আসলে ফাইন বের মতো জ্ঞান নাই, যা আছে এটা নিয়ে আমি একটু বলি ফিজিক্স নিয়ে। সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কোনো একটা কিছু যখন ঘুরে, ঠিক আছে, কোনো একটা কিছু যখন ঘুরতে থাকে তখন সে কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল লাভ করে, কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল লাভ করে। আমরা নর্মালি পড়ছি বেগ, কোনো একটা বস্তু যখন চলতে থাকে তখন তার একটা নির্দিষ্ট বেগ থাকে, এটা আমরা জানি। আর কোনো একটা বস্তু যখন ঘুরতে থাকে তার কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের কারণে এটা কি হয় না, ছিটকে পড়ে যায় না, এটা তার একটা নির্দিষ্ট ব্যাসার্ধে ঘুরতে থাকে। তো যেই জিনিসটা ঘুরতেছে তার ক্ষেত্রে আমরা বেগের পরিবর্তে এটাকে একটু মডিফাই করে বলবো কৌণিক বেগ, কৌণিক বেগ, ঠিক আছে। তাহলে বেগটাকে নর্মালি সরলরেখা চলমান বস্তুর হচ্ছে বেগ, আর বৃত্তাকার বস্তু মানে যেটা হচ্ছে ঘুরতেছে সেটা হচ্ছে কৌণিক বেগ। সেমভাবে হচ্ছে যে আমাদের আরেকটা টার্ম হচ্ছে কি ভরবেগ। ভরবেগ কি জিনিস? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। তো সেমভাবে কোনো একটা বস্তু যখন ঘুরতে থাকে, কোনো একটা যখন বস্তু ঘুরে তখন তাকে কি বলা হয়, তাকে বলা হয় কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। আচ্ছা এই কৌণিক ভরবেগকে আমরা হচ্ছে এল দ্বারা প্রকাশ করি, কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। কৌণিক ভরবেগকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করি। এখন দেখো, আচ্ছা নর্মালি আমাদের ভরবেগ আসো, যে আমরা যদি ভরবেগ আসি, ভরবেগের কি হয়, এখান দিয়ে আমি লিখতেছি, সেখান দিয়ে না লিখি, এই জায়গায় লিখতেছি, দেখো ভর ইন্টু বেগ কি হয়। ভর মানে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, কোনো কিছু ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এম ভি। তো এটাও সেম, এটাও যেহেতু ভরবেগ আছে এটারও অবশ্যই এম ভি হবে, এটারও অবশ্যই এম ভি হবে, ঠিক আছে। এখন এটা যেহেতু কোণই, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, সবসময় ব্যাসার্ধ সেম, তার ক্ষেত্রে আমার একটু সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা আর গুণ দিতে হবে,
সেটা হচ্ছে তার ব্যাসার্ধটা গুণ দিতে হবে। তাহলে এই তার ব্যাসার্ধটা আমি গুণ দিয়ে দিলাম। তাহলে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করি, এটা ইকুয়ালস টু এম ভি আর, এটা ইকুয়ালস টু এম ভি আর। ঠিক আছে, কৌণিক ভরবেগ ইকুয়ালস টু এম ভি আর। এখন দেখো এখানে বিজ্ঞানী বোর বলছে ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে তখন তারা হচ্ছে কেন্দ্রের দিকে একটা কৌণিক ভরবেগ লাভ করে। ঠিক আছে, তাদের একটা কৌণিক ভরবেগ থাকবে, যেহেতু এটা ঘুরতেছে তার অবশ্যই একটা কী থাকবে, ভরবেগ থাকবে, কারণ ইলেকট্রনের ভর নাই বলছিলাম, কিন্তু কিছু হলে তো আছে, তার মানে তার একটা ভরবেগ থাকবে। তাহলে এই ভরবেগকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি এম ভি আর ইকুয়ালস টু NH বাই 2 পাই, NH বাই 2 পাই। ঠিক আছে, এটাকে একটু অন্যভাবে কখনো কখনো এখানে আসে, তোমরা এতটুকু জানো আমি জানি এম ভি আর ইকুয়ালস টু NH বাই 2 পাই। কখনো কখনো প্রশ্নে এটাকে একটু ভিন্নভাবে বলা হয়, নৈমিত্তিকে বলা হয়, বিশেষ করে বলা হয় যে কৌণিক ভরবেগ, এই কথাটা দেখো, এটা তোমরা জানো না আমি আশা করি, কৌণিক ভরবেগ হলো H বাই 2 পাইয়ের কৌণিক ভরবেগ হলো H বাই 2 পাইয়ের হচ্ছে কি পূর্ণ সংখ্যার গুণিতক। কখনো কখনো এভাবে আসে কথাটা, মানে হচ্ছে কি H বাই 2 পাই, এই যে আমার H বাই 2 পাই আছে, এটাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে MVR পাবো। তো n এর মান, এখানে n এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, n এর মান কখনো ভগ্নাংশ হইতে পারবে না। এই কথাটার মানে হচ্ছে এটাই যে পূর্ণ সংখ্যা গুণিত কথাটার মানে হচ্ছে কি n এর মান কখনো ভগ্নাংশ হওয়া সম্ভব না। আর আমরা জানি n কি, n হচ্ছে যে একটু আগে দেখে আসি, n হচ্ছে যে কি কক্ষপথের নাম্বার। কত নাম্বার কক্ষপথ, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কক্ষপথের নাম্বার হচ্ছে n। তাহলে MVR ইকুয়ালস টু NH বাই 2 পাই, এটা হচ্ছে যে ভরবেগের সূত্র। আমরা এতটুকু শিখবো, এখান থেকে কোনো ম্যাথ আসলে, আগে কখনো ম্যাথ আসতো না, রিসেন্টলি 2-1টা দেয়, খুবই কম। ঠিক আছে, আগে কখনো এটা দিয়ে ম্যাথ মানে কেমিস্ট্রিতে আসতো না, হ্যাঁ এখন একটু কয়েকটা দেয় যে MVR ইকুয়ালস টু NH বাই 2 পাই দিয়ে। এখানে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে n কি, n হচ্ছে যে কি কক্ষপথ সংখ্যা, তারপর হচ্ছে ভি হচ্ছে যে ইলেকট্রনের বেগ, তারপর হচ্ছে আর হচ্ছে যে কক্ষপথের ব্যাসার্ধ, তারপর হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে যে n লিখলাম, এইচ তো জানো, পায়ের মান তো তোমরা জানোই, পায়ের মান জানো। তারপর হচ্ছে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র। আমরা এখন একটু বইয়ে যাই, দেখি বইয়ে কি বলছে। দেখো বইয়ে বলছে বোর মডেল অনুসারে কোনো শক্তিস্থ ইলেকট্রনের কৌণিক ভরবেগ MVR ইকুয়ালস টু NH বাই 2 পাই। আমরা এতক্ষণ যা বলছি তা এখানে হচ্ছে সবগুলো মান দিচ্ছে। দেখো এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা ইলেকট্রনের ভর আগে শিখে আসছি 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর হচ্ছে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ, ভি হচ্ছে কি ইলেকট্রনের বেগ, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই যে এখানে রাখ দাও প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা MCQতে অনেক আসে। আর হচ্ছে তোমরা এটা আজীবন, আজকে শিখছো আজীবন লাগবে, ফিজিক্সে বলো কেমিস্ট্রিতে বলো, সবসময় হচ্ছে যে এই প্লাঙ্কের ধ্রুবক দিয়ে অঙ্ক করতে হয়। ঠিক আছে, ইন্টারে গেলে দেখবে যে প্লাঙ্কের ধ্রুবকের অঙ্ক অভাব নাই, একটা অধ্যায় আছে যেখানে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে অঙ্ক করতে হয়। তার এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, এককটা মনে রাখবা মিটার স্কোয়ার, একক যেটা দিছে এটা অনেক সময় ভুল হয় কেজি পার সেকেন্ড। ঠিক আছে, একক নিয়ে ঝামেলা করে অনেক সময়। আচ্ছা এখানে একটা জিনিস বলছে, দেখো যে শক্তি স্তরে n এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, অর্থাৎ n এর মান যেখানে কম হবে তাকে বলবো নিম্ন শক্তি স্তর, n এর মান বেশি হলে তাকে বলবো উচ্চ শক্তি স্তর। এই এতটুকু। এখন আসো দুইটা গেল, দুইটা আমরা বুঝছি কিনা বলতে একটু, সবাই একটু বলে দুইটা বুঝছি কিনা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, আশা করি মুখস্থ হয়ে যাবে, জিনিসগুলো অনেক সহজ, মানে একবার কেউ যদি বলে দেয় জিনিসগুলো অনেক সহজ লাগে, নাইলে মুখস্থ জিনিস আসলে আমি বলতাম না। আচ্ছা এবার আসো 3 নাম্বারটা বলছে, দেখো 3 নাম্বারটা এই যে এখানে আমরা এখানে এই যে এখানে এই জায়গায় দেখি আমরা
আচ্ছা, এখন এখানে দেখি যে কোনো শক্তি স্তরে যে বলছিলাম নর্মালি ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা কোনো শক্তি বিকিরণ করতে পারে না, তাই ইলেকট্রন ঘোরার সময় শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু উত্তেজিত হয়ে কখনো কখনো উত্তেজিত হয়ে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে লাফ দিয়ে নিম্ন শক্তিতে আসতে পারে। কি বলছি? উত্তেজিত অবস্থায় ইলেকট্রনগুলো কখনো কখনো নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে লাফ দিয়ে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। তাহলে দুইটা জিনিস হয়, কি হয়? নিম্ন থেকে উচ্চতে যায় অথবা উচ্চ থেকে নিম্নতে যায়। আচ্ছা, এখন দেখো নিম্ন মানে তার কাছে শক্তি কম আছে, নিম্ন মানে তার কাছে শক্তি কম আছে, সে উচ্চতে যাইতে হইলে তার কি করতে হবে? শক্তি গ্রহণ করতে হবে না? শক্তি গ্রহণ করতে হয়। তাহলে নিম্ন থেকে উচ্চতে গেলে কি হয়? শক্তি শোষণ করে। শোষণ মানে হচ্ছে গ্রহণ, ঠিক আছে? আর উচ্চ থেকে নিম্নতে গেলে কি হয়? উচ্চ শক্তি স্তরে নিম্নতে গেলে হচ্ছে শক্তি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে। এখন কথা হচ্ছে এই যে শক্তি, কি শক্তি? এটা শক্তি তো অনেক রকম আছে, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, অনেক শক্তি আছে। তবে এটা কি শক্তি? এটা আলোক শক্তি, ঠিক আছে? সেটা হচ্ছে যে বর্ণালীতে ব্যাখ্যা করা যায়, সেটা আমরা একটু পরে দেখাবো। এটা হচ্ছে আলোক শক্তি শোষণ করে বা আলোক শক্তি বিকিরণ করে। এই যে আলোক শক্তি শোষণ বা আলোক শক্তি বিকিরণ, এই ধর্মকে কাজে লাগিয়ে অনেক ধরনের যন্ত্র আবিষ্কার করা হয়েছে। তোমরা একটা নাম শুনবা, সেটা হচ্ছে যে তোমার এই যে জাল টাকার নোট, এই যে জাল টাকা শনাক্ত করার জন্য যে একটা নোট, একটা মেশিন ইউজ করা হয় না ব্যাংকে, খেয়াল করছো তোমরা? মানে জাল টাকা কিনা এটা দেখার জন্য একটা নোট মেশিন ইউজ করা হয়। ওই মেশিনে কিন্তু এই জিনিসটা ইউজ করা হয় যে কি শক্তি শোষণ বিকিরণ করাইয়া একটা আলো বের করে, এখান থেকে আলো বের করলে ওই আলো দ্বারা হচ্ছে যে কি জাল টাকাটা বুঝে যায়, জাল টাকা কিনা। এটা ইন্টারে গেলে আমরা পড়বো, একটু করে মনে রাখবো আর কি। যে এখান থেকে কী হয়? একটা শক্তি শোষণ হইলে অথবা বিকিরণ হইলে কি হয়? একটা বর্ণালী বের হয়। কি বের হয়? বর্ণালী বের হয়, বর্ণালী বিকিরণ হয়, ঠিক আছে? এখন দেখো বর্ণালী কোনো একটা, হ্যাঁ আলো রিফ্লেকশন না জিনিসটা, এটা হচ্ছে আলো বিকিরণ, ঠিক আছে? এটা রিফ্লেকশন না, হ্যাঁ রিফ্লেকশন আর বিকিরণ ভিন্ন জিনিস। আলো বের হয়, এক কথা হচ্ছে আলো বের হয়। তোমরা একদম সিম্পলি শিখো যে কি আলো বের হয়। এখন এই আলোটা কখন আমরা দেখব আর কখন আমরা দেখব না, ফিজিক্সের পড়া আমি একটু বলি, কেমিস্ট্রিরও পড়া, এটা দুইটারই পড়া, কম্বিনেশন পড়া। এখন আলোর কিছু তরঙ্গ দৈর্ঘ্য আছে। কোনো একটা আলো কি আকারে বের হয়? আলো তরঙ্গ আকারে বের হয়। তাহলে আলো কি আকারে বের হয়? আলো হচ্ছে তরঙ্গ আকারে বের হয়। কোনো জিনিসটা তরঙ্গ হইলে তার অবশ্যই একটা কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? কোনো একটা তরঙ্গ থাকলে আলো তরঙ্গ আকারে বের হয়। কোনো যদি তরঙ্গ থাকে তাহলে অবশ্যই ওর একটা কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই চিহ্নটার নাম হচ্ছে ল্যামডা চিহ্ন। কি চিহ্ন? ল্যামডা। এই চিহ্নের নাম হচ্ছে ল্যামডা চিহ্ন, ঠিক আছে? আচ্ছা তোমাদের বোঝা যাচ্ছে আমার ল্যামডা। আচ্ছা, কোনো একটা যখন তরঙ্গ বের হয়, তরঙ্গের অবশ্যই কি আছে? একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এই তরঙ্গকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু এটা তরঙ্গ একটা থাকবে, তার একটা শক্তিও থাকবে। এই যে বলছে শক্তি শোষণ বা বিকিরণ হয়, শক্তিও থাকবে। শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা তোমাদেরকে কি বলছে। দেখো কি বলছে, দেখো কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না নর্মালি। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। তখন শক্তি কী হয়? নিম্ন থেকে উচ্চতে গেলে শোষিত হয়। এটা এমসিকিউতে আসে যে কি নিম্ন থেকে উচ্চতরে গেলে কি হয়? শোষিত হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি আসে তখন হচ্ছে বিকিরিত হয়, ঠিক আছে? এই শোষিত বা বিকিরিত কতটুকু হবে সেই শক্তির পরিমাণকে কীভাবে নির্ণয় করা হয়? এই যেটা দিয়ে HV। আচ্ছা HV না, এটা আসলে এটা একটু ভুল হয়েছে। এখানে সূত্রটা দেখি আমরা, সূত্রটা হচ্ছে E ইকুয়ালস টু HC বাই, আচ্ছা একজন বলছে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন আচ্ছা করো দেখি, করো। কেউ কোশ্চেন করলে কোশ্চেন করতে পারো। আচ্ছা ঠিক আছে, কারো যদি সমস্যা থাকে বলতে লিখতে পারো, আমি দেখতেছি।
তাহলে দেখো এই শোষিত শক্তি বা বিকিরিত শক্তির পরিমাণ, এটার সূত্র হচ্ছে E ইকুয়ালস টু HC বাই ল্যামডা। E ইকুয়ালস টু HC বাই ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, এই E কে আবার করা হয় H নিউ দ্বারা। তাহলে E সমান আবার কি H নিউ, E সমান হচ্ছে কি H নিউ। এই চিহ্নটা হচ্ছে নিউ, ঠিক আছে, এটা হচ্ছে নিউ চিহ্ন, এটা কিন্তু ভি না। হ্যাঁ, এটাকে হচ্ছে কি, এটা দ্বারা কি বোঝায়, কম্পাঙ্ক। আচ্ছা, ল্যামডা এর মান কত? এটা ভালো কোশ্চেন করছো। ল্যামডা এর মান হচ্ছে নির্দিষ্ট না, ঠিক আছে। ল্যামডা এর মানের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো ওই তরঙ্গটা তুমি দেখবা কি দেখবা না, ঠিক আছে। একটা নির্দিষ্ট মানের ল্যামডার মান একটা নির্দিষ্ট হইলে আমরা দেখতে পারি, তার থেকে একটু বেশি হলেও দেখতে পারি না, তার থেকে কম হলেও দেখতে পারি না। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন যারা এক্সরে করছো, হ্যাঁ, হসপিটালে গিয়ে এক্সরে করছো, তারা কি কখনো আলোটা দেখছো যে তুমি কি হাত দিলা বা কি সামনে দিয়ে হচ্ছে বুক দিলা বা পিঠ দিলা, ঠিক আছে, একটা দেখা যায় যে একটা এক্সরে হয়েছে, কিন্তু আলো আমরা দেখি না। কারণ হচ্ছে যে ওই তরঙ্গ দৈর্ঘ্যে আলো আমরা হচ্ছে দেখতে পাই না। হ্যাঁ, আমরা ওই আলোটাই দেখতে পাই একটা নির্দিষ্ট লিমিটে। আচ্ছা, মোলার দ্রবণ বুঝাই দিয়েন। আচ্ছা, মোলার দ্রবণ বোঝানোর জন্য তো হচ্ছে মোলার দ্রবণ অর্ধায় যাইতে হবে, এখন হঠাৎ করে তো এভাবে যাওয়া যায় না, ঠিক আছে। মোলার দ্রবণ অর্ধায় যখন ষষ্ঠ অধ্যায়, তখন হচ্ছে দ্রবণটা বুঝাবো, ঠিক আছে। এখন হঠাৎ করে তো বোঝানো যায় না জিনিসটা। এভরি ফ্রাইডে ক্লাস করেন ভাইয়া? না, আমাদের ক্লাস হচ্ছে যে তোমার সপ্তাহে 6 দিনই থাকে, সোমবার বন্ধ। সোমবার ছাড়া বাকি 6 দিনই ক্লাস থাকে। একটা সপ্তাহে 2টা কেমিস্ট্রি ক্লাস, 2টা বায়োলজি ক্লাস, 2টা ফিজিক্স ক্লাস থাকে, ঠিক আছে। আমাদের রুটিন দেওয়া আছে গ্রুপে, রুটিনটা একটু দেখিও। তাহলে হচ্ছে দেখো, আচ্ছা দেখো, যেটা হচ্ছে H নিউ, E ইকুয়ালস টু H নিউ, ঠিক আছে। E ইকুয়ালস টু H নিউ, এই নিউ দ্বারা হচ্ছে কম্পাঙ্ক বোঝায়। এই ওয়ার্ডটা তোমাদের জন্য নতুন, নিউ। তাহলে E ইকুয়ালস টু H নিউ। তাহলে এখান থেকে কী করা যায় দেখো, এদিক থেকে একটা H, এদিক থেকে একটা H কাটা গেলে নিউ ইকুয়ালস টু C বাই ল্যামডাও হয়। এখন আসো তোমাদেরকে কি বলছে, এই যে তোমাদেরকে হচ্ছে কি দিচ্ছে দেখো, H নিউ, এটা কিন্তু ভি না, এটা ভি না, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে নিউ, ঠিক আছে। আর H নিউ মানে কি, H নিউ মানে আলটিমেটলি হচ্ছে E। তোমরা বই লিখে রাখতে পারো, যে লিখে রাখতে পারো H নিউ মানে হচ্ছে E। তাহলে E ইকুয়ালস টু HC বাই ল্যামডা, E ইকুয়ালস টু HC বাই ল্যামডা। এটা হচ্ছে কি শক্তি পরিমাপ করার জন্য, কতটুকু শক্তি তুমি যে তরঙ্গটা আসতেছে ওই তরঙ্গের শক্তি কতটুকু, ঠিক আছে, এটা। আচ্ছা, এটা দিয়ে তোমাদের লেভেলে অঙ্ক আসে না, এটা হচ্ছে ইন্টারের অঙ্ক আসে, তোমাদের মাঝে মধ্যে দিতে পারে, ঠিক আছে, মাঝে মধ্যে দিতে পারে। আর এখানে সি জিনিসটা কি, এই যে এই জায়গায় এখানের মধ্যে H তো জানোই, প্লাঙ্কের ধ্রুবক। সি হচ্ছে আলোর বেগ। হ্যাঁ, সি হচ্ছে আলোর বেগ। দেখে আলোর বেগ কত, কেউ বলতে পারবা? 3 × 10 ইনভার্স 8 না না না, ms per minute। কি বলো এই? 3 × 10 power 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ইনভার্স না, ঠিক আছে। এত বড় ভুল করলে তো হবে না। আর এটা আছে, একজন বলছে এটা ভি এর মতো দেখতে, ঠিক আছে, ভি এর মতো দেখতে, এটা বই আসলে ভি এর মতো লিখে ফেলছে, এটা হচ্ছে নিউ, ভি এর মতো না, এটা আলাদা একটা চিহ্ন, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা দিয়ে হচ্ছে যে আমরা কি করতে পারি, মানটা বের করতে, শক্তির মান বের করতে পারি। আচ্ছা, শক্তির মানটা বের করতে পারি। এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব, তোমাদের অঙ্কটা আসে না, তাও তোমরা করার জন্য দিবা আর কি, তোমরা বাসায় করে আমার জন্য দিবা। সেটা হচ্ছে একটি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 480 ন্যানোমিটার হলে, আচ্ছা এখানে ন্যানোমিটার দিছি, তার কারণ আছে, তোমাদের হচ্ছে তোমাদের ফাইম ভাইয়া ক্লাসে কিন্তু ন্যানোমিটার থেকে কনভার্ট করা শিখেছে। আমরা সব কিছু হচ্ছে যে আমাদের SI এককে কনভার্ট করতে হবে, মানে এম এ মিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা তোমরা করবা, তোমাদের ফাইম শিখেছে কিন্তু এটা। একটি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 480 ন্যানোমিটার হলে এর শক্তি কত, এটা হচ্ছে SW। সবাই করবা এটা, ঠিক আছে, এটা SW। এই সূত্র ইউজ করে E ইকুয়ালস টু HC বাই ল্যামডা সূত্র ইউজ করে এই অঙ্কটা আমাকে করে দেখাবা। আচ্ছা যাই হোক, আমরা একটা আমাদের পড়ায় আগাই, সেটা দেখো। তাহলে কি বলছে, শক্তি যেটা ঘুরার সময় এটা শক্তি শোষিত করে না, বিকীর্ণ করে না, আর যেটা হয় বিকীর্ণ, এতটুকু পারবো আমরা আশা করি, ঠিক আছে। এখন আসো, এই যে যখন শক্তিটা বের হয়, আলোটা বের হয় এখান থেকে, যখন আলোটা বের হচ্ছে, হ্যাঁ, অথবা এভাবে করে আলোটা বের হচ্ছে, তখন যদি আমরা একটা প্রিজম রাখি,
হ্যাঁ, প্রিজমটা তোমরা একটু এমন টাইপের 3D আর কি, এটা একদম 3D, এমন টাইপের 3D প্রিজমটা তোমরা একটু নেটে সার্চ দিয়ে প্রিজমের ছবি দেখবা। হ্যাঁ, এটা হচ্ছে 3D প্রিজম। যদি একটা প্রিজম রাখি, এই প্রিজমের মধ্যে যখন আলোটা যাবে, প্রিজমের মধ্যে আলোটা যাবে, আলোটা যাওয়ার সময় যখন আলোটা বের হয়ে যাবে, তখন হচ্ছে যে এই একটা আলো দিলাম আমি, মনে করে একটা আলো, এখান থেকে একটা বিকিরণ বের হইলো, একটা বিকিরণ বের হইলো, যখন বের হবে তখন দেখা যাবে কি অনেকগুলা বান্ডেল আকারে বের হচ্ছে। ঠিক আছে, অনেকগুলা বান্ডেল আকারে বের হচ্ছে, মানে অনেকগুলো রশ্মি আকারে বের হচ্ছে। তাহলে কি বলছি, এটা একটা প্রিজম। প্রিজম, এই প্রিজমের মধ্যে যখন এই বিকিরিত রশ্মিটা ঢুকবে, তখন বের হওয়ার সময় অনেকগুলা রশ্মি আকার বের হবে, একটা ব্যান্ড আকারে বের হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এটা নিয়েও একটা সমস্যা। তাহলে এটা নিয়ে দেখতে পারো 2 নম্বর সমস্যা। এই যে প্রিজমের কথাটা হচ্ছে 2 নম্বর সমস্যা। এটা তোমরা সবচেয়ে ভালো হয় এই জায়গায় লিখবা, আমি যেখানে করা ছিল এই জায়গায় লিখবা, এই জায়গা আমি এখানে আঁকি দিই, তোমাদের নোট করার সময় এখানে দিবা যে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো বের হয় তখন এটা অনেকগুলো ব্যান্ড আকারে বের হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমস্যা। প্রথম সমস্যা কি দেখছিলাম আমরা, বৃত্তাকার, ওই সমস্যা দেখছিলাম। দ্বিতীয় নম্বর দেখলাম প্রিজমের একটা সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের বোর পরমাণু মডেলটা এতটুকুই, যে উনি ব্যাখ্যাগুলো এতটুকু সবাই বুঝছো কিনা বলো। আমি একটু ফাস্ট আগাচ্ছি, কেন মুখস্থ পড়া তো এগুলা, এতটুকু বুঝছো কিনা বলো। জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তার তার সাফল্যগুলো কী কী। সাফল্য মানে হচ্ছে কি, রাদারফোর্ড যেটা দিয়েছিল ওইটার থেকে ঠিক করে সে কী কী করতে পারলো। দেখো সে কী হচ্ছে, রাদারফোর্ড হচ্ছে সূর্যকেন্দ্রিক একটা মডেল দিয়েছিল, যেটা হচ্ছে আমরা বলছিলাম চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা হয়নি, এটা তো আমরা পড়াইছি। তো তিনি কী করলো, রাদারফোর্ড কোনো আকাশ সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি, রাদারফোর্ড আকাশ সম্পর্কে কোনো কথা বলতে পারেনি। কিন্তু বোরের পরমাণু মডেলে পরমাণু শক্তিস্তর আকার কী বলা হয়েছে, বৃত্তাকার বলা হয়েছে। তাহলে সে একটা সাফল্য, কী সাফল্য, আকার বলতে পারেনি কিন্তু উনি আকার বলতে পারছে। তাহলে এটা আমরা কার সাথে মিলাই পড়বো, রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতার সাথে মিলাই পড়বো, যে ওখানে আকার বলতে পারেনি, এখানে আকার বলতে পারছে। এই কথাটা মনে রাখবা, বারগুলো বানায় লিখবা। তারপর দেখো ওখানে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে কি, শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে কি হবে, শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে কি আলো বের হবে নাকি হবে না, কিচ্ছু বলেনি। কিন্তু বোর মডেলে কি বলা হয়েছে দেখো, আচ্ছা দিব, আচ্ছা ঠিক আছে, পারমাণবিক বর্ণালী একটু ক্লিয়ার করে, আচ্ছা দিব। দেখো বোর মডেলে কী বলছে, পরমাণু শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর উঠে, আর বিকিরণ করলে হচ্ছে কি উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর যায়। এটা একটু আগে যেটা বুঝাইছি আমি। ঠিক আছে, তাহলে তার একটা সাফল্য কি, রাদারফোর্ড হচ্ছে কি পরমাণু শোষণ বিকিরণ করলে কি হবে সেটা বলতে পারেনি, কিন্তু হচ্ছে কি বোর হচ্ছে বলতে পারছে কি হবে জিনিসটা। ঠিক আছে, তাহলে এটা একটা সাফল্য। তার 3 নাম্বারটা আর যে বলছো আমি এটা বুঝে দিবি, একটু অপেক্ষা করো। আচ্ছা এই যে দেখো, রাদারফোর্ডের মডেল অনুসারে কোনো পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়নি। রাদারফোর্ডের প্রথম কথা হচ্ছে, রাদারফোর্ড কোনো পারমাণবিক বর্ণালীর কথা বলেইনি, আর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে করবে। ঠিক আছে না, কোনো পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়নি, কিন্তু বোরের মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। এখানে একটা দাগ দাও, এটা হচ্ছে 3 নম্বর সমস্যা দাও, 3 নম্বর সমস্যা। তাহলে রাদারফোর্ড বলছে যে কি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, মানে যেই পরমাণু ইলেকট্রন একটা, হ্যাঁ যে পরমাণু ইলেকট্রন হচ্ছে একটা, ওই 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, মানে যার ইলেকট্রন এক, কথা হচ্ছে যার ইলেকট্রন একটা, ওই ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে তার সাফল্য। এখন আসলে বর্ণালী যে বলছে সেটা হচ্ছে এই জায়গায় দেখো, এই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন, আচ্ছা এটা এই দেখো, যখন শক্তি শোষণ করে বা বিকিরণ করে, মনে করো একটা ইলেকট্রন এই জায়গায় আছে, একটা ইলেকট্রন এই জায়গায় আছে। ঠিক আছে, এই জায়গা থেকে সে কি করলো, তো সে হচ্ছে কি শক্তি শোষণ করলো, শোষণ করে সে লাফ দিয়ে এই জায়গায় চলে গেল। ঠিক আছে, তো ইলেকট্রন লাফ দিয়ে এই জায়গায় চলে গেল, তখন সে কী করবে, শক্তি শোষণ করবে। অথবা একটা ইলেকট্রন মনে করো এই জায়গায় আছে, তখন সে তার ইচ্ছে হলো সে লাফ দিয়ে, এটা ইচ্ছে হয় না আসলে, এটা কোনো কারণে করে, অতটুকু তোমার জানতে হবে না। সে হচ্ছে কি উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে গেল, সে হচ্ছে কি করবে, শক্তি কতগুলো বিকিরণ করবে। এই যে বিকিরণ করবে, যে শক্তি কি, কোন শক্তি বিকিরণ করবে, আলোক শক্তি। ঠিক আছে, এটাকে বলে বর্ণালী, পারমাণবিক বর্ণালী। এই আলোক শক্তি আকারে তরঙ্গ আকারে একটা আলো বের হবে, তরঙ্গ আকারে একটা আলো বের হবে। মানে এই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা তোমাদের একটু লিখে দিই যে তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার হইলেই
তরঙ্গ দৈর্ঘ্যের মান 380 থেকে 780 ন্যানোমিটার হইলেই তখন আমরা দেখতে পাবো, এর বেশি হইলে বা এর কম হলে দেখতে পাবো না। ঠিক আছে, তো এখান থেকে একটা পারমাণবিক বর্ণালী বের হয়, যেটা যে কোনো মান হতে পারে। ঠিক আছে, হ্যাঁ এটা দেখতে পারি, আমরা নাও দেখতে পারতে পারি। তো এই আলোটা যখন বের হয় তখন এটাকে যদি আমি প্রিজমের মাধ্যমে প্রবেশ করাই, প্রিজমের মধ্যে প্রবেশ করাই, প্রিজমটা একটু দেখে নেবেন, এটা 3D ত্রিভুজাকার 3D একটা জিনিস, তখন দেখা যায় এই বর্ণালীটা অনেকগুলো বর্ণালীতে ভাগ হয়ে গেছে, অনেকগুলো বর্ণালীতে ভাগ হয়ে গেছে। এটাই হচ্ছে পারমাণবিক বর্ণালী। যে বলছে সে কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা বুঝছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের দেখো সাফল্য তিনোটা আমরা বুঝছি কিনা? সাফল্য তিনোটা বুঝছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা বুঝছি। এটা হচ্ছে তোমরা ওই যে আচ্ছা রাদারফোর্ডের সাথে মিলিয়ে পড়লে মনে থাকবে জিনিসগুলো, হচ্ছে মনে রাখার জন্য আমি তোমাদেরকে এত কথা বলতেছি, আর কিছুই না। এখন হচ্ছে সীমাবদ্ধতা আমাদের পড়া হয়ে গেছে। কী কী পড়া হয়েছে দেখো, আমরা 3টা জিনিস দাগাইছিলাম। প্রথমে 1 নাম্বার দিয়েছিলাম কোথায়, যে বৃত্তাকার কথাটাতে। এই যে এখানে আমরা হচ্ছে বৃত্তাকার কথাটা দেখছিলাম, এই যে বৃত্তাকার কথা, এই যে এখানে হচ্ছে যে আমরা 1 নাম্বার দিয়েছিলাম। তাহলে এটা একটা সীমাবদ্ধতা হবে, আমরা দেখব। তারপর 2 নাম্বার দিলাম কোথায়, আমরা 2 নাম্বার দিলাম হচ্ছে কোথায় 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 বলতে দেখি, 2 নাম্বারটা কোথায় দিয়েছিলাম, হয়তো পাই দিয়েছি না। প্রিজমে আচ্ছা প্রিজমে না, আচ্ছা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এখানে দিয়েছিলাম 3 নাম্বারটা, ঠিক আছে। আর 2 নাম্বারটা দিয়েছিলাম নিচে দিয়েছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক, দেখো এই যে 3টা যে সমস্যা, এই সমস্যাগুলাই হচ্ছে যে কি তার সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতা যদি একটু রিডিং দিয়ে আমরা দেখবে ইজি হয়ে গেছে জিনিসটা। দেখো বোর মডেল সাহায্যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। ওই যে 3 নাম্বার সমস্যাটা, যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা যায় কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা যায় না। তাহলে বোর বলছে কি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। কিন্তু যদি ইলেকট্রন তো একটা না নেই, ইলেকট্রন তো 2টা 3টা 4টা 5টা 6টা অনেকগুলো হইতে পারে, তাই না? কিন্তু এই মানে 118টা তো হইতেই পারে, কিন্তু এই 118টার কী হবে, বা দুইটা ইলেকট্রন থাকলে তখন তার কী হবে, 3টে ইলেকট্রন থাকলে কী হবে, এটা সে ব্যাখ্যা করতে পারেনি। সে ব্যাখ্যা করতে পারছে 1 ইলেকট্রন বিশিষ্টটা, তার সীমাবদ্ধতা এটাই। তো 1 নাম্বার সীমাবদ্ধতা, অর্থাৎ আমাদের সমস্যা নাম্বার 3। তারপর দেখো 2 নাম্বারটা, বোরের মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালী একটি মাত্র রেখা পাওয়ার কথা। এটা দেখো আমাদের সমস্যা নাম্বার, যেটা আরেকটা ছিল যে একটি রেখার কথা দিছিলাম, যে আচ্ছা আসতেছি। তাহলে দেখো একটি রেখার কথা বলছিল, আচ্ছা শুধু কি হাইড্রোজেনটা এক্সপ্লেন করতে পারছে? হ্যাঁ শুধু হাইড্রোজেনেরটাই, মানে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু শুধু হাইড্রোজেনটা এক্সপ্লেন করতে পারছে। মেন কথা হচ্ছে যে তোমরা শুধু হাইড্রোজেন দিয়ে পড়বা না, তোমরা পড়বা 1 ইলেকট্রন বিশিষ্ট, কেন এটা দিয়ে হচ্ছে কি একটু এমসিকিউ ঘুরে ফিরে আসে। 1 ইলেকট্রন যার থাকবে তারটা ব্যাখ্যা করা যাবে, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে। অবশ্যই হাইড্রোজেন 1 ইলেকট্রন আছে, কিন্তু অন্যদেরও তো 1 ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন একটা হয়ে যেতে পারে না, তখন ওইটার হবে। এটা আমরা নৈমিত্তিক দেখলে বুঝবো। আমরা একটু সীমাবদ্ধতা শেষ করি। দেখো বলছে কি পারমাণবিক বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা, কিন্তু যখন আমরা হচ্ছে কি শক্তিশালী যন্ত্রতে পরীক্ষা করা হয় তখন দেখা যায় একটি রেখা, যে একটা রেখা, এই রেখাকে যখন অনেক ভালো একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করছে তখন দেখতে পাইছে যে একটা রেখা আসলে অনেকগুলো রেখার সমষ্টি। একটা রেখার মধ্যে অনেকগুলো রেখা আছে, একটা রেখার মধ্যে অনেকগুলো রেখা আছে, এটা দেখতে পাইছে। তা এটার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি, ঠিক আছে। বোর এটা কোনো ব্যাখ্যা দিতে পারেনি যে একটা রেখার মধ্যে অনেকগুলো কেন রেখা, তার এটা একটা সমস্যা। 3 নাম্বার দেখো, ফার্স্ট হচ্ছে যে রাদারফোর্ড কোনো আকার আকৃতি বলতে পারেনি, বোর বলতে পারছে আকার আকৃতি হচ্ছে বৃত্তাকার। আমি যেখানে তাকাইছিলাম 1 নাম্বার সমস্যা আমাদের বৃত্তাকার, কিন্তু আসলে পরে পরীক্ষা করে দেখা গেছে যে এটা আসলে বৃত্তাকার না, এটা হচ্ছে যে কি উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে, শুধু বৃত্তাকার না, উপবৃত্তাকার মানে কি ডিমের মতো, এই যে এমন, ঠিক আছে, অনেকটা ডিমের মতো এমন, এটা হচ্ছে উপবৃত্তাকার। তাহলে শুধু যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে এমন না, এটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। সবার কি 3টা ক্লিয়ার? মনে থাকবে কিনা বলো। আমার বলার মানে উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মনে রাখা, আর কিছুই না, মানে জিনিসগুলো যাতে মনে রাখতে পারো। আচ্ছা মনে থাকবে। আচ্ছা আমরা ছোট করে একটা কিছু দেখে ফেলি, যে আচ্ছা আমরা একটু এই ভিডিওটা সবাই দেখো একটু। দেখো এটা হচ্ছে, দেখো ইলেকট্রনগুলো হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে।
ইলেকট্রনগুলো কীভাবে ঘুরে, এই যে দেখো সবগুলো কিন্তু বৃত্তাকার না, কিছু কিছু উপবৃত্তাকারও আছে, ঠিক আছে। সেটা আবার চালাই আমি। দেখো রাদারফোর্ডের এটা, আচ্ছা দেখো এটা আসলে রাদারফোর্ডের না জিনিসটা, এটা হচ্ছে বৃত্তাকার, যে ঘুরেরটা দিতে পারছে, রাদারফোর্ডের কিছুই বলতে পারেনি। আচ্ছা তারপর হচ্ছে যে আরেকটা দেখি আমরা, আচ্ছা আরেকটা দেখি, সেটা হচ্ছে এই যে এটা দেখো, ফার্স্ট ইলেকট্রন একটাকে দেখাইলে ঘুরতেছে, পরে হচ্ছে একাধিক কক্ষপথ হইলে কেমন হবে, দেখছো একাধিক কক্ষপথ হইলে কেমন হয় জিনিসটা দেখা যাচ্ছে। আর এই যে এই জায়গাটা, এইগুলো যেটা আছে দেখো, এগুলো বিভিন্ন দেখো ছোট 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 একটা কক্ষপথ কি আবার ছোট ছোট, দেখো তো জিনিসগুলো একটা কক্ষপথ আবার, আচ্ছা আলো মনে হয় ব্রাইটনেস কমে গেছে মনে হয়। আচ্ছা দেখো একটা কক্ষপথ আবার ছোট ছোট অনেকগুলো কক্ষপথের সমষ্টি, অনেকগুলো, এগুলোকে বলে উপশক্তি স্তর, ঠিক আছে। এই উপশক্তি স্তরের ধারণাটা আমরা কালকে পড়বো, কালকে বলতে আমার নেক্সট ক্লাসে, তোমরা নেক্সট কেমিস্ট্রি ক্লাসে মাস্ট উপস্থিত থাকবা। ইলেকট্রন বিন্যাস পড়াবো, ইলেকট্রন বিন্যাস পড়ানোর জন্য উপশক্তি স্তর, এই সমস্যাটা শুধু এসএসসি না, এইচএসসি স্টুডেন্টদেরও এই উপশক্তি স্তরে অনেক ঝামেলা থাকে, ঠিক আছে। তোমরা এটা মিস দিবে না, এটাকে একটু ভিন্নভাবে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটি দেখো, আমরা আবার পড়াতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শেষ আমাদের হচ্ছে যে আমরা এতটুকু যাই। আচ্ছা আমরা হচ্ছে আমাদের আবার পড়াতে চলে যাই। দেখো তাহলে এই তিনটা আমাদের হইলো, এখন আসো আমরা একটু কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, সবাই আনসার করার চেষ্টা করবা। এটা বলো আনসার কি হবে? ঘ নাম্বার 1913 সালে। আচ্ছা ভেরি গুড, এটা সহজ ছিল, এটা একদম সহজ, যে 1913 সালে। আচ্ছা ঠিক আছে সবাই পারছো, এটা হচ্ছে ঘ নাম্বার 1913 সালে। আচ্ছা তারপর হচ্ছে দেখো এটা বলো, আচ্ছা একজন বলছে এইচ, এখানে তো এইচ দিই নাই রে। হিলিয়াম প্লাস। আচ্ছা একজন বলছে হিলিয়াম প্লাস, আর কেউ? আচ্ছা তারপর হচ্ছে একজন লিখলো হিলিয়াম, শুধু হিলিয়াম লিখলো, আরেকজন, আর কেউ? হিলিয়াম। আচ্ছা আরেকজন লিখলো হিলিয়াম, আরেকজন গ বললো লিথিয়াম প্লাস। আচ্ছা আরেকজন 2 বললো। আচ্ছা আমরা একটু দেখি, দেখো আমাদের মেন কথা ছিল কি, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এটাই হচ্ছে মেন কথা, যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা যায়। এখন এখানে এক ইলেকট্রন কাট দেখি, হিলিয়াম প্লাসের ক্লাস। আচ্ছা হিলিয়াম, এটা ইলেকট্রন সংখ্যা কত? 2। হিলিয়াম প্লাস ছিল 2, প্লাস মানে একটা চলে গেছে গত ক্লাসের মতো, তাহলে আছে কয়টা এখন? একটা। লিথিয়াম প্লাস, লিথিয়ামে ছিল 3টা, একটা চলে গেছে, আছে 2টা, আর লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টা, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? খ। তাহলে বুঝতে পারছো এরকম বোর্ডে যে কোশ্চেন আসে এখান থেকে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার আসে এটা সবাই আনসার করো। ক্যালকুলেটর নিতে হবে সবাইকে। আমার কাছে ক্যালকুলেটর নাই, কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে বলো। আচ্ছা একজন বলছে 2, তারপরে আচ্ছা একজন বললো 1, আচ্ছা এক বললো আরেকজন, আচ্ছা দেখি আমরা, ঠিক আছে আমি আসলে জানি না উত্তর কি, আমার দেখতে এটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা একটু দেখি, দেখো সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে শক্তি স্তর, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, আর সি কোথায় আছে? সি আছে 3 নম্বর শক্তি স্তরে। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনিক কৌণিক ভরবেগ
কৌণিক ভরবেগ L = অথবা mvr = nh/2π ভাইয়া ক হবে মনে হয় nh/2π মনে হলে তো হবে না nh বলো h এর মান কত h এর মান কত h এর মান হচ্ছে 6.626 * 10 ইনভার্স 34 ঠিক আছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড না বহুত কিছু আছে আর জুল আরো অনেক কিছু আছে এগুলো দেখে নিবা তাহলে 2 * পাই এর মান কত 3.1416 আচ্ছা কত আসে তোমরা একটু দেখো কত আসে যা আসে তা আর কি ঠিক আছে এটা নিয়ে আর টাইম নষ্ট না করি আমি হচ্ছে ক্যালকুলেটর করি নাই তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে এটা যা আসে তা এবার আসি পরেরটাতে আসি সেম উদ্দীপক থেকে এটা বলো ভাইয়া খ আচ্ছা খ বললো একজন তারপরে 1 ও 3 আচ্ছা আরেকজন বলে 1 ও 3 একজন বললো ক আচ্ছা 1 ও 3 খ ক খ তো নাই ক কেমনে হয় আচ্ছা ঠিক আছে আরেকজন বলছে ক ভাইয়া আচ্ছা আরেকজন বলছে ক একের জন্য একটা বলতেছে আমরা আচ্ছা আমরা দেখি ঠিক আছে আচ্ছা সবাই চেষ্টা করছো থ্যাংক ইউ সবাইকে আমরা দেখি আসলে দেখো সি আছে 3 নম্বরে বি আছে 2 নম্বরে এ আছে 1 নম্বরে প্রথমটা হচ্ছে কি ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে শক্তি কখন শোষণ করে কম থেকে বেশিতে গেলে যার কম আছে সে বেশিতে যাইতে হলে শক্তি শোষণ করবে তাহলে বি থেকে সি বি হচ্ছে ছোট সি হচ্ছে বড় তাহলে বি থেকে সিতে যাইতে হলে কী করবে শক্তি শোষণ করবে তার মানে এটা সঠিক 2 নাম্বার বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি দেখি আমরা কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে কি nh/2π সবার ক্ষেত্রে h আর 2π সেম থাকে শুধু কোনটা চেঞ্জ হয় nটা চেঞ্জ হয় কোনটা চেঞ্জ হয় nটা চেঞ্জ হয় তাহলে n যা দেখো n হচ্ছে উপরে আছে n কোনো একটা ভগ্নাংশের উপরে কিছু থাকলে এটা বাড়লে ওইটা মানটা বাড়বে ভগ্নাংশের নিচে কিছু থাকলে ওইটা বাড়লে মানটা কমবে যেমন হচ্ছে দেখো তোমরাই আমাকে বলো 6/5 আর একটা হচ্ছে কি 7/6 কোনটা মান বেশি বাই 6 প্রথমটা আচ্ছা একজন বলতে প্রথমটার মান বেশি না প্রথমটা মান হচ্ছে অবশ্যই হচ্ছে 7/6 এর মান বেশি কোনো একটা ভগ্নাংশের উপরে যে থাকবে উপরেরটার মান যত আসবে ভগ্নাংশের মানটা তত বাড়বে হ্যাঁ লব যত বড় হবে ভগ্নাংশের মানটা তত বড় হবে আর হর ছোট যত বড় হবে ভগ্নাংশের মান তত ছোট হবে তাহলে এখানে দেখো n আছে উপরে n হচ্ছে উপরে তাহলে n এর মান যত বড় l এর মানও তত বড় অর্থাৎ ভরবেগের মান কৌণিক ভরবেগের মান তত বড় হবে এখন দেখো বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ভরবেগ থেকে বেশি বি এর ক্ষেত্রে n এর মান 2 এর ক্ষেত্রে n এর মান 1 তাহলে বি এর ভরবেগ থেকে এ এর ভরবেগ অবশ্যই কি হবে বেশি হবে সরি বি এর ভরবেগটা এ এর ভরবেগ থেকে বেশি হবে কারণ এ হচ্ছে এ এর n এর মান কম বি এর n এর মান বেশি তাহলে এখানে কি বলছে বি শক্তি স্তরে কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি তাহলে এটাও তো সঠিক এটা কেউ দাও না কেন সবাইকে দিছে 1 2 দিছে তাহলে 1 2 3 হবে আচ্ছা 1 2 3 হবে তাহলে দেখো এই শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনটি করে না এটা আমরা পড়ছি না একটা শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় শক্তি শোষণ বা বিকিরণ করে না কখন করে যখন ধাপ চেঞ্জ করে তখন করে কিন্তু নরমালি ঘূর্ণায়মান অবস্থায় শক্তি শোষণও করে না বিকিরণও করে না তার মানে আমাদের তিনোটাই সঠিক উত্তর হচ্ছে 1 2 3 এটা কেউই পারো নাই আচ্ছা কেউই এটা পারো নাই তাহলে দেখছো ভুল হইতেছে তোমাদের আচ্ছা পরে দেখি আর আছে কিনা আমাদের জন্য আরো আছে আচ্ছা 6.626 * 10 ইনভার্স হবে এটা তো আমরা হ্যাঁ ম্যাথই করলাম এটা দিয়ে এটা নিয়ে কোনো ঝামেলা নাই আচ্ছা ভেরি গুড এটা নিয়ে কোনো ঝামেলা নাই আচ্ছা তারপর হচ্ছে যে আচ্ছা তারপরে আপাতত আমাদের আর নাই আচ্ছা আমাদের হচ্ছে বোর্ড শেষ আমাদের একটু ধরো 15 মিনিট আমাদের টাইম আছে বা 10 মিনিট টাইম আছে আমরা একটু আইসোটোপটা পড়াই দিই
পড়বা তো, সবাই পড়বা, আছে তো? ইনশাআল্লাহ। আচ্ছা দেখি কয়জন আছো এখন। তোমরা তো দেখলাম যে পোলের মধ্যে ভোট দিলা অনেকজন যে তোমরা লাইভে ক্লাস করো, আমি তো দেখি না এতজন লাইভে ক্লাস করতে। লাইভে ক্লাস করবা, লাইভে ক্লাস না করলে তো আমাদের কষ্টটা আসলে বৃথা যাইতেছে। রেকর্ডের ক্লাসে সবাই করে না, আসলে বলে আর কি করে, কিন্তু আসলে তো করে না। আমি একটা পেজ অ্যাড করি। ভাইয়া হাইড্রোজেনের আইসোটোপের কোশ্চেনটা যে দেখালেন না, দাঁড়া আগে আইসোটোপ পড়াইনি, তারপরে কোশ্চেন দেখাবো। হাইড্রোজেনের আইসোটোপ হবে 3টি ভাইয়া। দেখা যাবে হয় কিনা। আইসোটোপ বানানো হয়েছে, আশা করি হয়েছে। আইসোটোপ কাকে বলে বলো তো? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। ভেরি গুড। তাহলে যে সকল পরমাণুর প্রোটন, সুন্দর করে লিখে দিই, যারা লিখবা লিখে নিও। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। আচ্ছা দেখো, যেমন ধরো আমি যদি ক্লোরিন নিই, দুইটা ক্লোরিন নিই, ক্লোরিনের 17 না, ক্লোরিনের হচ্ছে 17 প্রোটন সংখ্যা, কিন্তু ক্লোরিনের একটা ক্লোরিনের ভর সংখ্যা হয় যে তোমার ক্লোরিন একটা হচ্ছে 35.5 না, হ্যাঁ 35.5। আচ্ছা যাই হোক, কোনো একটা ক্লোরিনের ভর সংখ্যা 35, কোনো একটা হয় 37, ঠিক আছে। আচ্ছা এটাও যদি না নিই, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে কপার নিলাম। কপার একটা কপারের ভর সংখ্যা হচ্ছে তোমার কপারে হচ্ছে যে কত, 29। একটা কপারের ভর সংখ্যা 63, আর একটা কপারের ভর সংখ্যা 65। তাহলে দেখা যাচ্ছে এখানে যে প্রোটন সংখ্যা দুইটারই সেম, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আর আমরা জানি ভর থেকে প্রোটন বিয়োগ করলে নিউট্রন হয়, তো ভর সংখ্যা ভিন্ন হলে অবশ্যই নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে এই কপারটার হচ্ছে আইসোটোপ। এখন বলতে আপনি এত সহজ উদাহরণ রাখি কপারই কেন নিলেন, কারণ হচ্ছে যে এটা আরও একটা ক্লাস পরে আমরা হচ্ছে কপার নিয়ে একটা ম্যাথ করবো, ওই জন্য, আর কিছুই না, ঠিক আছে। এবার আসো আরও কিছু জিনিস আমি লিখে দিই, সেটা হচ্ছে কার্বন। কে সাউন্ড করতেছ? কার্বনের আইসোটোপ হচ্ছে যে 3টা, কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি। কি 12, 13, 14, ঠিক আছে। কার্বন আইসোটোপ হচ্ছে 3টা, সবগুলারই প্রোটন সংখ্যা হচ্ছে 6, কিন্তু ভর সংখ্যা 1 আর 12। কে সাউন্ড করতেছ? সাউন্ড করিও না। আচ্ছা, একটা ভর সংখ্যা হচ্ছে 12, একটা ভর সংখ্যা 13, আর একটা ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে এই কার্বন একটা আইসোটোপ। এটা কেমন লিখছে মনে রাখবে, কার্বন আইসোটোপ হচ্ছে 3টা। এখান থেকে আরেকটু মনে রাখতে পারো, এই যে 14 নম্বর কার্বন আইসোটোপটা, এটা হচ্ছে তোমার মানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে জিনিসপত্রগুলো আছে, মানে মাটির নিচে পাওয়া যায়, অথবা অনেক বছর আগে, শত বছর আগের ওই প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোর হচ্ছে কি বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। তাহলে এটা একটু লিখে দিই আমি, এটা হচ্ছে কি করে, প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় মানে এটা একটা তথ্য মনে রাখলে আর কি, এখান থেকে এটা এমসিকিউতে আসে মাঝে মধ্যে। আচ্ছা এখন আসো হাইড্রোজেন। আচ্ছা এটা আমি হচ্ছে এমসিকিউর মাধ্যমে করি, এমসিকিউর মাধ্যমে করলে তোমাদের জিনিসটা সহজ হবে। আসো দেখি আমরা, যে একদিন বলছিলাম আচ্ছা আইসোটোপ বুঝছো তো সবাই? আইসোটোপ সবাই পারো, ওই জন্য আমি এটা নিয়ে আর বেশি কথা বললাম না। বুঝছো তো সবাই? জি ভাইয়া। হাইড্রোজেন আইসোটোপ কয়টি?
কে বলো ক হবে একজন বলছে ক ঘ হবে ভাইয়া 4টি তারপরে 4টি কে একটা যখন তখন 3 বলছিলা মারিয়া আচ্ছা একজন বলছে 4টি প্রাকৃতিতে 3টি আছে ভাইয়া হ্যাঁ ভেরি গুড হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে যে 60টি হাইড্রোজেনের আইসোটোপ 60টি কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় 3টি ঠিক আছে 3টি তাহলে এই জায়গাটা আমি লিখে ফেলি এটা হচ্ছে পরীক্ষা আসে যে কি হাইড্রোজেনের আইসোটোপ প্রাকৃতিকভাবে সংগঠিত হয় 3টি হয়েছে 60টি যার মধ্যে 3টি প্রকৃতিতে পাওয়া যায় এখন এটার মধ্যে লিখি আমরা হাইড্রোজেন 1 2 3 এই 3টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় ঠিক আছে হাইড্রোজেনের 1 1 1 একটা ঘর হচ্ছে 1 একটা ঘর হচ্ছে 2 আর একটা ঘর হচ্ছে 3 ঠিক আছে আচ্ছা যখন 1 1 মানে হাইড্রোজেনের ভর 1 তখন এটার নাম কি বলতো কেউ বলতে পারবা প্রোটিয়াম প্রোট্রিয়াম আচ্ছা যখন এটার মান 2 মানে ভরের মান হচ্ছে 2 তখন এটার নাম কি ডিউটেরিয়াম ডিউটেরিয়াম আচ্ছা যখন ভরের মান 3 এটার নাম কি ট্রিটিয়াম তোমরা সব পারো সবই পারো তোমরা ভেরি গুড ট্রিটিয়াম তাহলে আসা এখান থেকে আমরা আরও কিছু জিনিস শিখবো আমরা এমসিকিউর মাধ্যমে শিখবো তাহলে এটা দেখছি যে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 60টি প্রকৃতি পাওয়া যায় 3টি তাহলে যদি প্রকৃতিতে বলে তখন 3টি হবে আর নর্মালি যদি বলে তখন হচ্ছে 60টি হবে ঠিক আছে আচ্ছা পরেরটাতে আসি দেখো ডিউটেরিয়াম আচ্ছা হাইড্রোজেনের কোন আইসোটোপের একটি মাত্র নিউট্রন আছে একজন বলছে ডিউটেরিয়াম আর আচ্ছা আর সবাই ডিউটেরিয়াম বলতেছে আচ্ছা একটি নিউট্রন ডিউটেরিয়াম আছে আচ্ছা আমরা দেখবো ঠিক আছে আসি দেখি আমরা তাহলে এখানে আরেকটা প্রশ্ন রাখছে কিনা দেখি রাখিনি আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে হাইড্রোজেনের কোন আইসোটোপে নিউট্রন নেই প্রোটিয়াম প্রোট্রিয়াম ভেরি গুড কেন প্রোট্রিয়াম যারা যারা বলতে পারতেছে কারণ না বর সংখ্যা হচ্ছে 1 আর প্রোটন সংখ্যা 1 হ্যাঁ এই বর যে সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে থাকে 0 ভেরি গুড যেই তো ভেরি গুড যে বলতেছে ভেরি গুড যারা হচ্ছে বলতে পারোনি তাদেরকে আমি একটু বলে দিই ভর সংখ্যা হচ্ছে 1 আর প্রোটন সংখ্যা 1 আর আমরা জানি ভর আর প্রোটনের বিয়োগফল হচ্ছে নিউট্রন তাহলে 1 থেকে 1 দিয়ে বিয়োগ করে 0 তাহলে হাইড্রোজেনের প্রোট্রিয়াম আইসোটোপের হচ্ছে কি নিউট্রন নেই এটা একটা কোশ্চেন আসে তাহলে এটাও রাখি যে কি প্রোট্রিয়ামের নিউট্রন নেই ঠিক আছে তারপর হচ্ছে যে ডিউটেরিয়ামে নিউট্রন কয়টা ডিউটেরিয়াম নিউট্রন একটি আর ট্রিটিয়ামে নিউট্রন দুইটি নিউট্রন হচ্ছে 2টি এইগুলো হচ্ছে এমসিকিউতে একটু ঘুরে ফিরে আসে এটাও আসে যে 0 নেই এটা অনেকবার আসছে আমি এটা দিতে ভুলে গেছি এটা অনেকবার আসছে আচ্ছা তারপর এবার আসে আরেকটা প্রশ্ন এই যে হাইড্রোজেনের আইসোটোপ থেকেই যে হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটি নিউট্রন সংখ্যা কত আচ্ছা একজন বলছে 2 আর 6টি একজন বলল 6টি আর 6টি আবু সাইদ বলছে 2টি রাফি বলল 2টি একজন বলল আবার 6টি আচ্ছা 2টির পরিমাণ অনেক বেশি 2টির পরিমাণ অনেক বেশি সবাই 2টা বলতেছে 6টা 2 একজন বলছে আচ্ছা আমরা একটু দেখি যে হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ হাইড্রোজেন আইসোটোপ কয়টা আছে তাহলে আইসোটোপ সংখ্যা কোনটা ধরব অবশ্যই 60টি কারণ হচ্ছে যে আমরা তো বলছি আইসোটোপ সংখ্যা হচ্ছে 60টি আইসোটোপ আছে হ্যাঁ 60টি অবশ্যই 60টি তাহলে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 3 4 5 6 7 আর সবগুলো হচ্ছে যে 1 1 1 1 1 1 1 তাহলে সর্বশেষ দেখা যাচ্ছে এটা তো এটা হচ্ছে কি নিউট্রন 7 - 1 = কত 6 বুঝছো 6টি
সরি বুঝতে পারছো? তাহলে 6 ঠিক। হ্যাঁ, এখানে হচ্ছে যে সবাই এই ঝামেলাটা করে, হয় অনেকে 2টা দেয়, ম্যাক্সিমামে 2টা দেয়, যে তোমরা একই কাজ করছো যে ম্যাক্সিমামে 2টা দিছো, আসলে 6টি হবে, কারণ হচ্ছে যে এখানে প্রকৃতিতে বলে নাই, অথবা ট্রিটিয়াম ডিউটেরিয়াম বলে, যদি বলে এমন কথা তাহলে অবশ্যই 6টি। সর্বশেষ আইসোটোপের বলতেছে। হ্যাঁ ঠিক আছে, পারবা এখন? তাহলে এইখানে যে এখান থেকে আমি যে তোমাদেরকে এমসিগুলো দেখাই, এগুলো বাইরে আসলে এখান থেকে এমসিকিউ আসবে না, বুঝতে পারছো? আমি হচ্ছে খুঁজে 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 সিলেক্ট করে দিই। তোমরা আজকের পড়াগুলো বুঝছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে হচ্ছে যে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে তোমার ইলেকট্রন বিন্যাস শুরু করব, ওখানে হচ্ছে উপশক্তি স্তর নিয়ে আমি একটু বিস্তারিত বলবো, ঠিক আছে? যেগুলো তোমাদের একটু বইয়ের বাইরেও কিছু কথাবার্তা বলবো। তো তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই, মানে আমার নেক্সট ক্লাসে থাকবা, সবার তো থাকবাই, আমারটা তো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আর সবাই হচ্ছে নোটগুলো শেয়ার করবা, আর হচ্ছে বন্ধুদের ইনভাইট করো, বন্ধুদের আসতে বলো, আমাদের ক্লাসগুলো করতে বলো, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। এই কেমিস্ট্রি নেক্সট ক্লাস কবে হবে? কেমিস্ট্রি নেক্সট হচ্ছে যে নেক্সট ক্লাস কবে রে? মঙ্গল বুধ, আগামী মঙ্গলবার বুধবার। আর হচ্ছে তোমাদের আগামী ক্লাস হচ্ছে তোমাদের রায়ান ভাইয়া বায়োলজি ক্লাস নেবে, প্রথম বায়োলজি ক্লাস, সবাই অবশ্যই থাকবা। বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার। বায়োলজি কোন অধ্যায় থেকে শুরু করবে? বায়োলজি তো ওর সাথে আমার কথা হয়নি, বায়োলজি কোন অধ্যায় শুরু করবে? হ্যাঁ, কোষ বিভাজন দিয়ে শুরু করবে বায়োলজি। আর ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার টাইমিং। আচ্ছা তাহলে তোমাদের রায়ান ভাই হচ্ছে বায়োলজি কোষ বিভাজন দিয়ে শুরু করবে, আর হচ্ছে যে সেকেন্ড চ্যাপ্টার যেটা মানে সবচেয়ে বড় অধ্যায় যেটা, ওটা হচ্ছে তোমাদের ফাইন ভাইয়া নিবে পরে আর কি। তোমাদের আগে রায়ান হচ্ছে যে কি কোষ বিভাজনটা পড়াবে। ঢাকা স্কুল একটা ক্লাস 9-এর ওকে কি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ক্লাস 9-10 যা আছে অ্যাড দাও, সমস্যা নাই। তোমাদের 9-10 সিলেবাস সেম, এটাতে অ্যাড দিলে কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে যে বুঝার জন্য ইনস্টিটিউটে লাগে। কি ভাইয়া? আচ্ছা কে জানো এটা কি 9-এর, এটা কি বলছিলে একটু বলো তো, আমার কথাটা বুঝি নাই আমি। আচ্ছা গেছে হয়তো। ভাইয়া ও ঢাকায় পড়ে নাকি? ওকে আমি বলছিলাম এই গ্রুপের কথা যে আমরা ফ্রিতে ক্লাস করি, দেন ও বলছে যে যদি এরকম হয় তাহলে ও আর কি অ্যাড হবে, আর ও হইলে ওর অন্যান্য ফ্রেন্ডসরাও আর কি অ্যাড হবে। হ্যাঁ ঠিক আছে, অ্যাড দাও। তোমাদের হচ্ছে 9-এ মানে 9-এর হচ্ছে যে ফার্স্ট 9-এর সিলেবাস, তোমাদের 10-এর সিলেবাস যেটা এটাই, ঠিক আছে? দুই একটা মানে অধ্যায় তোমরা বেশি পড়বে, এটাই আর কিছু না। আর হচ্ছে ওরা 10-এ উঠে হচ্ছে তোমাদের থেকে বেশি অধ্যায়গুলো পড়বে। 9-10 সেম সিলেবাস, তোমরা এখানে অ্যাড দিতে পারবা, সমস্যা নেই, ওদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো সবাই বলে দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই বের হয়ে যাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। অফ করে গেল এটা একসাথে 1 2 3